বন্ধুরা, কখনো কখনো আন্তর্জাতিক রাজনীতি এমনভাবে বদলে যায় যে কাল যাকে বন্ধু ভাবা হতো আজ তাকেই সন্দেহ করতে হয়। আজ ভারতের অবস্থানও কিছুটা তেমন, কারণ সম্প্রতি এক ঘটনায় গোটা দেশের চোখ আটকে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে তিনি এবারের এশিয়ান সামিটে সরাসরি উপস্থিত থেকে নয়, বরং ভার্চুয়ালি যোগ দেবেন। এখন হয়তো এই খবরটা শুনে কেউ বলবে, এতেই বা সমস্যা কোথায়? কিন্তু যদি একটু গভীরে যাওয়া যায়, দেখা যাবে এই সিদ্ধান্তটা মোটেও সাধারণ নয়। কারণ এই বছর এটাই ছিল সেই একমাত্র মঞ্চ যেখানে প্রধানমন্ত্রী মোদী এবং ডোনাল্ড ট্রাম্প একসাথে দেখা করতে পারতেন। আর বহু আন্তর্জাতিক বিশ্লেষক আগেই অনুমান করছিলেন এই সামিটেই ভারত এবং আমেরিকার মধ্যে একটি বড় ট্রেড ডিল ঘোষণা হতে পারে। কিন্তু সেই মঞ্চেই ভারত হঠাৎ পিছিয়ে গেল। প্রশ্ন উঠছে, কেন? এই সিদ্ধান্তের পিছনে কি কোনো নিরাপত্তা হুমকি ছিল, নাকি আরও বড় কোনো গোপন রাজনৈতিক খেলা? যখন প্রধানমন্ত্রী মোদী শেষবার বিদেশ সফরে গিয়েছিলেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সামিটে, তখন থেকেই একটা পরিবর্তন চোখে পড়ে। তারপর থেকে তিনি কোনো বিদেশ সফর করেননি। এমনকি একাধিক আমন্ত্রণ থাকা সত্ত্বেও তিনি বারবার ভ্রমণ এড়িয়ে গেছেন। সূত্র বলছে, সংঘাই সফরের পরই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি একাধিক সিরিয়াস সিকিউরিটি ইনপুটস পেয়েছিল, যেখানে ইঙ্গিত ছিল ভারতের অভ্যন্তরে অরাজকতা ছড়ানোর চেষ্টা চলছে এবং এর পেছনে থাকতে পারে কোনো ফরেন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। সেই সময় থেকেই প্রধানমন্ত্রী নিজেও বিদেশ সফর নিয়ে সতর্ক হয়ে পড়েন। এই ঘটনার মধ্যেই ঘটেছিল এক অবিশ্বাস্য ও রহস্যময় ঘটনা। ঢাকায় একজন আমেরিকান স্পেশাল ফোর্স অফিসারের মৃত্যু। নাম ছিল টেরেন্স আরভিল জ্যাকসন, যিনি ছিলেন US স্পেশাল ফোর্স এশিয়া অপারেশনসের কমান্ড ইন্সপেক্টর জেনারেল, অর্থাৎ এশিয়ায় যত মার্কিন গোপন অভিযান হয় তার তত্ত্বাবধান করতেন। তথ্য অনুযায়ী তিনি প্রায় 20 বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং বিশেষভাবে প্রশিক্ষিত ছিলেন কাউন্টার ইনসার্জেন্সি এবং কোভার্ট ওয়ারফেয়ার অপারেশনে। অগাস্টের শেষ সপ্তাহে তিনি বিজনেস ট্রিপের নামে ঢাকায় আসেন, কিন্তু মাত্র 48 ঘন্টার মধ্যেই তার মৃতদেহ পাওয়া যায় ঢাকার একটি প্রিমিয়াম হোটেল কক্ষে। স্থানীয় পুলিশ জানায় মৃত্যু ন্যাচারাল, অথচ কোনো অটোপসি রিপোর্ট প্রকাশ পায়নি। এমনকি ঘটনাটি নিয়ে US এমবেসি ঢাকা বা পেন্টাগন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এমন একজন হাই র্যাঙ্কিং অফিসারের মৃত্যু যদি সত্যিই প্রাকৃতিক হয়, তাহলে এত সিক্রেসি কেন? এবং কেন বাংলাদেশের সরকার এবং আমেরিকা দুপক্ষই হঠাৎ করে নীরব হয়ে গেল? বহু আন্তর্জাতিক বিশ্লেষকের মতে টেরেন্স জ্যাকসন বাংলাদেশে এসেছিলেন কোনো বিশেষ গোপন মিশনের অংশ হিসেবে, এবং সেই মিশন সম্ভবত ভারতের সঙ্গে সম্পর্কিত ছিল। কারণ সেই সময় বাংলাদেশে ঘটে যায় শেখ হাসিনা সরকারের পতন এবং নেতৃত্বে আসেন মোহাম্মদ ইউনুস, যিনি বহু বছর ধরে US পলিটিক্যাল সার্কেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এখন এটাকে কাকতালীয় বলা সহজ, কিন্তু ঘটনাগুলোর টাইমলাইন দেখলে সন্দেহ আরও ঘন হয়। প্রধানমন্ত্রী মোদী যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন, তখন তারা একসাথে একই গাড়িতে যাত্রা করেছিলেন, যা সাধারণত ডিপ্লোম্যাটিক প্রোটোকলে দেখা যায় না। সেই গাড়িতেই নাকি পুতিন ভারতের প্রধানমন্ত্রীকে কিছু ক্লাসিফাইড ইন্টেলিজেন্স শেয়ার করেন, যেখানে ভারতের বিরুদ্ধে চলা একটি মার্কিন গোপন প্ল্যানের ইঙ্গিত ছিল। এই তথ্য ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে পৌঁছানোর পরই হঠাৎ দেখা যায় ঢাকায় টেরেন্স জ্যাকসনের মৃত্যু এবং তার কিছুদিন পরই বাংলাদেশের রাজনৈতিক পালাবদল। এই সময়টাই এক অদ্ভুত ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী মোদী তার চীন ও জাপান সফর শেষে দেশে ফিরে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে একটা হালকা রসিকতা করেন। তিনি বলেন, কাল রাত में चीन और जापान की यात्रा करके वापस लौटा हूं, गया था आया हूं उसके ताई। যদিও কথাটা শুনে সবাই হেসেছিল, কিন্তু আন্তর্জাতিক মহলে এই যোগকেই ধরা হয়েছিল এক কোডেড সিগন্যাল হিসেবে। সোশ্যাল মিডিয়ায় তখন ট্রেন্ড হচ্ছিল, ইজ PM মোদি হিন্টিং অ্যাট সামথিং বিগার। অনেকে বলছেন রাশিয়ান ইন্টেলিজেন্স যে তথ্য দিয়েছিল সেটা হয়তো কোনো CIA লেড অপারেশনের ব্যাপারে ছিল, যা দক্ষিণ এশিয়ার মাধ্যমে ভারতের ভেতরে অ্যানার্কি তৈরি করার উদ্দেশ্যে চালানো হচ্ছিল। সেই মুহূর্ত থেকেই ভারতীয় ইন্টেলিজেন্স সংস্থাগুলি, বিশেষ করে র এবং NTRও অভূতপূর্বভাবে সক্রিয় হয়ে ওঠে। ঠিক সেই সময়টাই দেখা যায় আমেরিকার প্রাক্তন রাজদূত পিটার হাস, যিনি গত 12 মাসে অন্তত 6 বার ঢাকায় গিয়েছেন, বারবার সেখানে স্টুডেন্ট লিডার এবং NGO সংস্থাগুলির সঙ্গে মিটিং করছেন
এবং পরে দেখা যায় সেই স্টুডেন্টরাই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বড় আন্দোলনের নেতৃত্ব দেয়। এটাও অনেকটা সেই রেজিম চেঞ্জ প্যাটার্নের মতো, যা সিআইএ অতীতে বহুবার করেছে, যেমন 1953 সালে ইরান, 1965 সালে ইন্দোনেশিয়া, 1973 সালে চিলি, এমনকি ল্যাটিন আমেরিকার 1 ডজনেরও বেশি দেশে। সিআইএর অপারেশন অ্যাজক্স, অপারেশন সাইক্লোন, প্রজেক্ট MK আল্ট্রা, এই নামগুলো ইতিহাসে কুখ্যাত। আর এখন অনেক বিশ্লেষক বিশ্বাস করছেন সিআইএ হয়তো দক্ষিণ এশিয়াতেও একই ছক আঁকছে, পাকিস্তান, বাংলাদেশ, এমনকি ভারতের ভেতরেও রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যে। ভারতের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত নতুন কিছু নয়। আমেরিকার মিডিয়া বহুদিন ধরে ভারতের বিরুদ্ধে ডেমোক্রেসি আন্ডার থ্রেট, মাইনরিটি ইস্যুজ, প্রেস ফ্রিডম ইত্যাদি ইস্যু তুলে আন্তর্জাতিকভাবে ভারতের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। ফ্রিডম হাউস, হিউম্যান রাইটস ওয়াচ এবং USCIRF এর মতো সংস্থা বারবার ভারতের গণতন্ত্রকে পার্টলি ফ্রি হিসেবে চিহ্নিত করেছে। অথচ একই সংস্থা পাকিস্তান বা কাতারের মতো দেশের সম্পর্কে এক লাইনও বলে না। তাছাড়াও অর্থনৈতিক দিক থেকেও ভারতের উত্থান আমেরিকা দুশ্চিন্তা বাড়াচ্ছে। বর্তমানে ভারতের জিডিপি 3.9 ট্রিলিয়ন, যা জার্মানির কাছাকাছি। 2024 সালের IMF রিপোর্ট অনুযায়ী ভারত 2030 সালের মধ্যে 7 ট্রিলিয়ন ইকোনমি হতে পারে এবং ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি হিসেবে আমেরিকা চীনের পরেই অবস্থান করবে। এই অবস্থান আমেরিকার প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তেল, প্রতিরক্ষা, স্পেস রিসার্চ, প্রতিটি সেক্টরেই ভারত নিজের স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকা চাপ তৈরি করলেও ভারত মাথা নত করেনি। বরং ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় রিফাইন্ড ফুয়েল এক্সপোর্টার। প্রতিদিন প্রায় 1.8 মিলিয়ন ব্যারেল তেল রফতানি করছে। এই স্বাধীন অবস্থানই আমেরিকার চোখে ভারতকে পোটেনশিয়াল থ্রেট বানাচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী মোদি যদি বিদেশ সফর বন্ধ করেন, সেটা কাকতালীয় নয়, এটা একটা কৌশল। আর তাই আজ যখন ভারত নিজের জিওপলিটিক্যাল জায়গা তৈরি করছে, তখন আমেরিকার কিছু গোষ্ঠী সেটা মানতে পারছে না। তাহলে কি সত্যি ভারতের প্রধানমন্ত্রী কোনো রিয়েল থ্রেটের মুখে আছেন? এখনো পর্যন্ত কোনো সরকারি রিপোর্টে তার প্রমাণ নেই, কিন্তু ঘটনাগুলোর ক্রম, সময়ের মিল আর আন্তর্জাতিক নীরবতা সবকিছু ইঙ্গিত দেয় যে কিছু না কিছু খুব বড় খেলাই চলছে দক্ষিণ এশিয়ায়। আর ভারতের অবস্থান এখন স্পষ্ট: উই উইল নট বাও, উই উইল ডিসাইড আওয়ার পাথ। আজ ভারত আর শুধু গণতান্ত্রিক দেশ নয়, এটা একটা জাগ্রত শক্তি যা বিশ্বের রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। আর সেই কারণেই হয়তো ভারতের প্রধানমন্ত্রী এখন দেশের ভেতর থেকেই প্রতিটি পদক্ষেপ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। কারণ এই যুদ্ধ শুধু বোমা বা বন্দুকের নয়, এটা তথ্য, অর্থনীতি, মিডিয়া এবং মাইন্ড কন্ট্রোলের যুদ্ধ। আর এই যুদ্ধের নাম হচ্ছে দ্য নিউ কোল্ড ওয়ার। শেষে একটা কথাই বলবো, যদি ইতিহাস কিছু শেখায় তবে সেটা হলো, যখনই কোনো শক্তি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ভারত তার উত্তর দিয়েছে ধৈর্যের সঙ্গে কিন্তু দৃঢ় হাতে। এই লড়াই হয়তো দৃশ্যমান নয়, কিন্তু এটা চলছেই, ভারতের চারপাশে, ভারতের মাটিতে এবং ভারতের মস্তিষ্কে। জয় হিন্দ, ভারত জয় হোক।